অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনলাইন ট্রেনিং। আজকে আমাদের হলো সাইবার সিকিউরিটি ফর অনলাইন এন্টারপ্রেনারের 4র্থ ক্লাস। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। 3টা ক্লাসের পরে আজকে 4র্থ ক্লাস, এবং এই লটে আমাদের এটা আজকে শেষ ক্লাস সাইবার সিকিউরিটির উপরে। এরপরে আমরা যদি আবার নতুন করে সেশন শুরু করি তখন আবারও দেখা হবে। তো আমরা প্রথমে একটা একটা করে ক্লাস করাইছি, এখন এইবার এসে শুধু একটা সাবজেক্টের উপরে 4টা। এর পরবর্তীতে আমরা যদি যাই তাহলে আমরা আরো একটু ভিতরে যেতে পারবো, অর্থাৎ আর একটু বেশি করে শিখতে পারবো। আর প্রথম ক্লাসগুলোতে আমরা শুধু এলিমেন্টারি ইস্যু ছিল একটা ক্লাসের জন্য। 4র্থ ক্লাসে মানে এটাতে যেহেতু 4টা ক্লাস, এই জন্য আমাদের অনেকগুলো জিনিস, অর্থাৎ সাইবার সিকিউরিটির অনেক ভিতরে আমরা যেতে পারছি। আমাদের প্রথম 3টা ক্লাস ছিল, প্রথমটা ছিল ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি ফর অনলাইন এন্টারপ্রেনার্স, এটা হলো ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল। তারপরে আমরা অনলাইন বিজনেস প্ল্যাটফর্মকে কিভাবে সিকিউর করতে পারবো, এটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল। এই ক্লাসে আপনাদের রেসপন্স খুব কম ছিল, মনে হয় খুব একটা ভালো ছিল না। তো পরবর্তী আমাদের আবারও যদি এই ক্লাস চালু হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এই জিনিসটার উপরে আবারও আমরা রিভিউ করব একটু। লাস্ট ক্লাসটা ছিল ডাটা প্রোটেকশন এন্ড প্রাইভেসি রেগুলেশন। আমরা ডাটা, এই সাইবার সিকিউরিটির উপরে বিভিন্ন দেশি বিদেশি যেসব আইন কানুন আছে এবং কিভাবে ডাটা প্রোটেক্ট করা যায় সেসব আমরা দেখছি। আজকের ক্লাসটা বেসিক্যালি ইনসিডেন্স রেসপন্স এন্ড রিকভারি প্ল্যান। সাইবার সিকিউরিটি যেটা আমরা মেইনটেইন করছি, সে করার চেষ্টা করছি, যেমন ওই সিআইএ বলি, এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এগুলোকে রিলায়েবল করার যে প্রসেস, এতদিন আমরা সেই জিনিসটাই দেখছি। কিন্তু এইসব মেনটেন করতে গিয়েও কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের সিস্টেমটা ফুললি সিকিউর। এই ক্ষেত্রে যেটা হতে পারে যে এরপরেও আমাদের ইনসিডেন্ট হতে পারে। যদি ইনসিডেন্ট হয় তাহলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেই জিনিসটার উপরে আমাদের আজকের আলোচনা। Incident response and recovery plan are critical component for all organizations overall security strategy. যে all organizationের জন্যই ক্রিটিক্যাল, আমার অনলাইন এন্টারপ্রেনারের ক্ষেত্রেও জিনিসটা অবশ্যই ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল, আমরা একটু ইয়েটা দেখি যে আমাদের আসলে ইনসিডেন্ট রেসপন্সটা কি আর রিকভারি প্ল্যানটা কি। ইনসিডেন্স রেসপন্স প্ল্যান যেটা, সেটা হলো এখানে ডেফিনিশন অনুযায়ী বলতেছে যে ডকুমেন্টেড স্ট্রাকচারড অ্যাপ্রোচ টু হ্যান্ডেল সিকিউরিটি ইনসিডেন্ট। দ্য মেইন অবজেক্টিভ আর ডিটেক্ট, কন্টেইন, predict and recover from incident when minimizing damage and preventing future occurrence। অর্থাৎ ইনসিডেন্স রেসপন্স প্ল্যান এটা হলো আমার একটা বেসিক্যালি ডকুমেন্ট। আমরা যদি কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেই ইনসিডেন্টটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটারই একটা লিখিত ডকুমেন্ট হলো ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান। এই প্ল্যানে কি থাকে যে যে ইনসিডেন্টটা হলো সেটা কেন হলো সেটা আমরা ডিটেক্ট করি। ডিটেক্ট করে এইটা যাতে ফার্দার না হয়, অর্থাৎ এটাকে যদি আমরা প্রোটেক্ট করার ব্যবস্থা করতে পারি, তারপরে যে প্রবলেমগুলো হয়েছে আমাদের সেগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি এবং আমার যে পুরাতন সিস্টেমটা ছিল সেই সিস্টেমে যদি আমরা ফেরত যেতে পারি, অথবা আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসটা চালানোর মতো মিশন ক্রিটিক্যাল যে অপারেশনগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করতে পারি, সেটাই হলো আমার এই ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানে লিখিতভাবে থাকে। কেন লিখিতভাবে থাকে, যে যদি এটা লিখিতভাবে থাকে এবং আমাদের যদি জানা থাকে তাহলে ইনসিডেন্টটাকে আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো এবং আমাদের বিজনেসটাকে আমরা কন্টিনিউ রাখতে পারবো। যদি এরকম কোনো কিছু না থাকে, অর্থাৎ আমাদের যদি প্ল্যান না থাকে বা যদি আমরা কিছু না জেনে থাকি বা অর্থাৎ প্রিপারেশন যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা হ্যান্ডেল করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। এই জিনিসটাকে সুন্দর করার জন্য, অর্থাৎ আমাদের বিজনেস কন্টিনিউটিটাকে বজায় রাখার জন্য আমরা এই ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান করি। এই প্ল্যান অনুযায়ী আমরা যে ডাটা রিকভারি করে যে বিজনেসটাকে আবার পুনরুদ্ধার অথবা সচল করি,
সেই জিনিসটাকে আমরা বলতেছি যে রিকভারি প্ল্যান। রিকভারি প্ল্যান কি বলছে, যে ফোকাসেস অন রিস্টোরিং নর্মাল অপারেশন এন্ড মিটিগেটিং দ্য ইম্প্যাক্ট অফ ইনসিডেন্ট। আমাদের যে ইনসিডেন্টটা ঘটলো এটাকে কিভাবে মিটিগেট করতে পারি এবং আমাদের যে বিজনেস অপারেশন আছে সেই অপারেশনটাকে আমরা কিভাবে চালু করতে পারি, সেটাই হচ্ছে আমাদের রিকভারি প্ল্যান। It involves ensuring that critical function can be maintained and resume quickly after incident. ইনসিডেন্ট ঘটলে যদি ডিজাস্টার হয় তাহলে যেটা হয় যে আমাদের যে নর্মাল অপারেশনটা আছে আমরা বেসিক্যালি সেটাতে ফেরত যাই, কিন্তু কতক্ষণের মধ্যে এই জায়গায় আমরা ফেরত যেতে পারবো সেটা যদি আমরা পুরোপুরি ইনশিওর করতে না পারি, সেক্ষেত্রে কি করতে হয় যে আমাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করে আমরা অ্যাটলিস্ট আমাদের যে অপারেশনটা আছে এটা চালানোর চেষ্টা করে থাকি। এই ক্ষেত্রে আমাদের যে ক্রিটিক্যাল অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো প্রাথমিকভাবে আমরা চালু করতে চেষ্টা করি। ইন্ট্রোডাকশন, এই দুটারই ইন্ট্রোডাকশন, একটা হলো ইনসিডেন্ট রেসপন্স আর একটা হলো রিকভারি প্ল্যান। আজকে আমরা এই দুটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। অলরেডি ইনসিডেন্ট রেসপন্সের সম্পর্কে আমরা বলে ফেলছি যে এটা হলো যে আমরা সাইবার সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করার পরেও যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা ইনসিডেন্ট বলতেছি। আর এই ইনসিডেন্ট ঘটে গেলে এইখান থেকে আমরা আবার আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য যে পর্যায়ে এই ইনসিডেন্টটাকে রিকভার করে একটা নর্মাল পর্যায়ে আসতে পারে সেটাকে আমরা রিকভারি প্ল্যান বলতেছি। এটা হলো আমাদের ডেফিনেশন। আর হলো রোল ইন মিনিমাইজিং ড্যামেজ, the role in minimizing damage, maintaining operation and ensure quick recovery. এটা এই আমরা যদি ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি প্ল্যান করে রাখি তাহলে যেটা হবে যে আমাদের প্রোটেক্ট করার জন্য আমরা তো সিকিউরিটি করে থাকি, সিকিউরিটি ইনশিওর করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের ড্যামেজটা কম হবে এবং আমাদের রিকভারি প্ল্যান যদি থাকে তাহলে আমরা এটাকে কিভাবে মেইনটেইন অপারেশনটা আবার নতুন করে মেইনটেইন করতে পারবো এবং তাড়াতাড়ি কিভাবে এটাকে রিকভার করতে পারবো সেই জিনিসগুলো এখানে লেখা। এবং এটাকে টেস্ট করার ক্ষেত্রে যেটা হয় যে যেটা আমরা লিখছি সেই জিনিসটা কাজ করতেছে কিনা এর জন্য এটা আমরা টেস্ট করে থাকি। ওভারভিউ অফ থ্রেট ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য নিড ফর রোবাস্ট প্ল্যান। অর্থাৎ আমাদের এই যে ইনসিডেন্টের কথা বলতেছি যে এই ইনসিডেন্ট গুলো কিভাবে হতে পারে সেই জিনিসগুলোকে আমরা থ্রেট বলতেছি এবং থ্রেট গুলোকে যদি আমরা একটু প্রেডিক্ট করে এগুলোকে যদি একটা ম্যাপিং করতে পারি সেটাকে আমরা বলতেছি থ্রেট ল্যান্ডস্কেপ। এবং এই থ্রেট থেকে আমরা বাঁচার জন্য আমরা একটা রোবাস্ট ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি প্ল্যান করার জন্য আজকে আমাদের এই আলোচনা। ইম্পর্টেন্স অফ প্রিপেয়ার্ডনেস, এটা এত জরুরি কেন? দ্য ইম্প্যাক্ট অফ সিকিউরিটি ইনসিডেন্ট অন বিজনেস অপারেশন। আমার বিজনেস অপারেশন যদি হ্যাম্পার হয় তাহলে আমার মূল উদ্দেশ্যটাই বিঘ্নিত হবে। আমরা ব্যবসা করি, আসলে ব্যবসা থেকে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করে আমরা আমাদের জীবন ধারাকে উন্নত এবং পরিচালনা করার জন্য এই ব্যবসা করে থাকি। কিন্তু এটা যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে আমাদের সবারই লাইফের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। তো এই নেগেটিভ ইম্প্যাক্টটা যাতে না পড়ে, অর্থাৎ আমরা আমাদের লাইফকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই জন্য আমাদের বিজনেস অপারেশনটাকেও স্মুথ রাখতে হবে। এই জন্য আমাদের এই প্রিপারেশন অর্থাৎ এই ব্যবস্থা। কি স্ট্যাটিস্টিক্স অন দ্য কস্ট ডাউন টাইম অ্যান্ড ডাটা ব্রিজেস। এই যে আমাদের যে ইনসিডেন্ট ঘটে মাঝে মধ্যে, তো ইনসিডেন্ট ঘটলে এই ইনসিডেন্ট ঘটার পরবর্তীতে কি পরিমাণ সময় আমাদের আবার সেটাকে পুনরুদ্ধার করতে সময় লাগে সেটাকে আমরা বলতেছি ডাউন টাইম। আর এই ডাউন টাইমটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের অপারেশনটা আবার চালু হবে।
তো এই চালু করার জন্য আমাদের এই ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি করার জন্য যে কস্টিংটা, সেটাকে আমরা কস্ট অফ ডাউন টাইম বলতেছি। আর এরপরে হলো ইম্পর্টেন্স অফ প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং অ্যান্ড রিঅ্যাক্টিভ রেসপন্স। ইনসিডেন্টের ক্ষেত্রে যেটা হয়, যাতে ইনসিডেন্ট না হয় এজন্য আমরা সবসময় একটা প্রোঅ্যাক্টিভ কিছু প্ল্যান করে থাকি, সেটা হলো আমাদের প্রোঅ্যাক্টিভ প্ল্যান। এবং এই প্ল্যান করে আমরা যদি এটাকে ইফেক্টিভ করি, করার পরেও যদি আমাদের কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা যে রেসপন্স করি সেটা হলো আমাদের রিঅ্যাক্টিভ রেসপন্স। অর্থাৎ ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি। পারপাস, সেটার উদ্দেশ্য কি? দ্য প্রাইমারি পারপাস অফ ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রিকভারি প্ল্যানিং, এটা হলো মিনিমাইজ ড্যামেজ। অর্থাৎ আমাদের ড্যামেজ যাতে কম হয়। কোনো দুর্ঘটনা ঘটলে তো ঘটনা ঘটলোই, দুর্ঘটনা ঘটলেও যাতে আমাদের ড্যামেজ কম হয় সেটাকে আমরা মেনটেন করার। একেবারে ড্যামেজ যদি না হয় তাহলে তো সেটাকে দুর্ঘটনা বলা যায় না। তো এই জন্য দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনার প্রেক্ষিতে আমাদের যাতে ম্যানেজ কম হয়, এই জন্যই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সাপোজ আমরা যদি একটা গাড়ি চালাই, তো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে গাড়ির ক্ষতি হবে। ক্ষতি যাতে কম হয় এখানে আমরা একটা বাম্পার লাগাই রাখি। মিনিমাম ড্যামেজের ক্ষেত্রে এখানে কি বলতেছে, যে কুইকলি কন্টেইন দ্য ইনসিডেন্ট টু প্রিভেন্ট ফার্দার হার্ম অর ডাটা লসেস। যাতে আমাদের এই ইনসিডেন্ট থেকে আবারও পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে, সেইখান থেকে আমরা আগে প্রোটেকশন নিয়ে রাখি। এনশিওর কন্টিনিউটি, মেনটেন ক্রিটিক্যাল বিজনেস ফাংশন অ্যান্ড রিডিউস ডাউন টাইম। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের যে বিজনেস মিনিমাম বিজনেস ক্রাইটেরিয়া, সেটাকে ফুলফিল করে আমাদের বিজনেস অপারেশনটাকে প্রাথমিকভাবে চালু করা এবং যত দ্রুত করা যায়। রিডিউস ডাউন টাইম মানে যত দ্রুত এই কাজটা করা যায়, সেটাকে আমাদের ডাউন টাইম কমানোর কথা বলা হচ্ছে। ডাউন টাইম কম মানে আমাদের ব্যবসাটা তাড়াতাড়ি আবার চালু হবে। ফ্যাসিলিটেট রিকভারি, রিস্টোর নর্মাল অপারেশন as swiftly as possible, যত দ্রুত সম্ভব। মানে এটা আমাদের এই রিকভারিং ফ্যাসিলিটি যত ভালো হবে, আমার এই রিকভারি প্রসেসটা তত তাড়াতাড়ি হবে। এনহান্স সিকিউরিটি posture, লার্ন ফ্রম ইনসিডেন্ট টু strengthen ডিফেন্সেস অ্যান্ড প্রিভেন্ট ফিউচার ব্রিজেস। অর্থাৎ আমাদের এই যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা থেকে যদি আমরা এক্সপেরিয়েন্স নিই এবং সেই এক্সপেরিয়েন্স নিয়ে যদি আমরা এই দুর্ঘটনা যেগুলো ঘটে সেখান থেকে রুট কজ অ্যানালাইসিস করে যে কি কারণে দুর্ঘটনা ঘটলো এবং সেই দুর্ঘটনাগুলো আবার যাতে না ঘটে সেই ধরনের যদি প্রোটেকশন নেই, তাহলে ভবিষ্যতে আমাদের এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। আর আরেকটা হলো কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সটা হলো যে আমাদের যে এই গত ক্লাসে যেটা আমরা দেখাইছি, যে কিছু রুলস রেগুলেশন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেখাইছি। এগুলো কি জন্য? যে আমাদের সাইবার সিকিউরিটি ব্রিজ যাতে না হয় সেটা মেনটেন করার জন্য আমার রুলস রেগুলেশন গুলো আছে। এবং যদি এর পরেও ঘটনা ঘটে তাহলে সেখান থেকে আমরা কিভাবে আইনগত সহায়তা পাবো এবং এই যারা আমার সাইবার ক্রিমিনাল তাদেরকে কিভাবে পানিশমেন্ট দিতে পারবো। পানিশমেন্ট দিতে পারলে তারা হলো সাইবার ক্রাইম করার প্রতি আগ্রহটা কম থাকবে, ভয় পাবে। তো এইসব জিনিসগুলো মেনটেন করা হলো রেগুলেটরি রুলস এবং লিগ্যাল যে অ্যাকশন গুলো আছে এগুলা মেনটেন করাটাই হচ্ছে আমাদের কমপ্লায়েন্স। স্টেপস ইন ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং, আমাদের যে এখানে 6টা স্টেপ দেখাচ্ছি আমরা ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং এর। এক নম্বরটা হলো প্রিপারেশন। কোনো যদি দুর্ঘটনা ঘটে, আমাদের যদি প্রিপারেশন থাকে তাহলে দুর্ঘটনা ঘটলেও আমরা এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার পেতে পারবো। তাহলে এখানে এই প্রিপারেশনের মধ্যে কি কি আছে? ডেভেলপিং পলিসিস, অ্যাসেম্বলিং দ্য ইনসিডেন্ট রেসপন্স টিম অ্যান্ড ট্রেনিং। ট্রেনিং হলো এই যে আমরা এখন ট্রেনিং করতেছি। ডেভেলপিং পলিসি, পলিসির মধ্যে কি যে এই জিনিসগুলাই থাকবে আসলে আমাদের এই কিভাবে প্রিপারেশন নিতে হবে, ইনসিডেন্ট ঘটলে এগুলোর কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো, এটা কিভাবে আমরা কন্টেইনমেন্ট করতে পারবো অর্থাৎ ব্যবস্থা নিতে পারবো, আমাদের কিভাবে এখান থেকে রিমুভ করতে পারবো, ইরাডিকশন
রিকভারি কিভাবে করতে পারবো, আর এখান থেকে আমরা জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা ফার্দার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে আমরা কিভাবে মেনটেন করবো। তাহলে আমার এই পলিসির মধ্যে এই জিনিসগুলোই থাকবে। আর অ্যাসেম্বলিং দ্য ইনসিডেন্ট রেসপন্স টিম, আমাদের যদি ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করা থাকে এবং সেই টিমকে যদি আমরা রেসপন্সিবিলিটি দিয়ে যার যা রেসপন্সিবিলিটি এবং তাকে যদি একটা রিটেন ডকুমেন্ট দেয়, অর্থাৎ রেসপন্স প্ল্যান দেই বা রিকভারি প্ল্যান দেই, দেওয়ার পরে যার যে দায়িত্ব সেটাকে অ্যাসাইন করে দেয় এবং সেই দায়িত্বটা পালন করার জন্য আমরা তাকে যদি যথেষ্ট ট্রেনিং দিয়ে দিই, তাহলে এই টিমটা ঠিক মতো ফাংশন করতেছে কিনা সেটাকে আমরা একটা নর্মাল প্রসেসে টেস্ট করি। তাহলে কি হবে যে কাজটা আমরা সুন্দরভাবে সুচারুভাবে করতে পারবো। এই জন্য আমাদের ইনসিডেন্ট রেসপন্স টিম ফরমেশন এবং তাদের জন্য যে কথাগুলো বললাম এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা জরুরি। আইডেন্টিফিকেশন, এটা কি টুলস অ্যান্ড টেকনিক ফর ডিটেক্টিং ইনসিডেন্ট। কোনো ইনসিডেন্ট যদি ঘটে অর্থাৎ ম্যালওয়্যার অ্যাটাক যদি করে, তাহলে ম্যালওয়্যার ডিটেকশনের জন্য আমাদের কিছু টুল আছে। আবার ধরেন ইন্টারনাল কোনো এমপ্লয়ি আমাদের একটা দুর্ঘটনা ঘটাইলো, তো সেটা বের করার জন্য আমাদের ফরেনসিক টেস্ট করতে হয়। ফরেনসিক টেস্টের জন্য ফরেনসিক সফটওয়্যার বা সলিউশন থাকে। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কাজগুলো করা আমাদের জন্য সহজ হবে। তাহলে ম্যানুয়াল করতে গেলে এখানে অনেক ম্যান পাওয়ার এবং সময় দিতে হয়। কন্টেইনমেন্ট, এখানে বলতেছি স্ট্র্যাটেজিস ফর লিমিটিং দ্য স্প্রেড অ্যান্ড ইম্প্যাক্ট। যে ঘটনাটা ঘটছে এটার ইম্প্যাক্ট যাতে কম হয় এবং এটা যাতে দ্রুত না ছড়ায় যায়। সাপোজ আমার ভাইরাস অ্যাটাক বা ম্যালওয়্যার অ্যাটাক করলো, অ্যাটাকটা যাতে যে জায়গায় প্রথম অ্যাটাক করলো এই জায়গার মধ্যেই লিমিটেড থাকে, দ্রুত যাতে ছড়ায় না যায় এই জন্য ব্যবস্থা গ্রহণ করে। ইরাডিকশন, এই 4 নাম্বারটা, এটা হলো স্টেপস টু রিমুভ দ্য থ্রেট অ্যান্ড সিকিউর দ্য এনভায়রনমেন্ট। আমাদের এই যে ঘটনা ঘটলো এই দুর্ঘটনা থেকে যে ইম্প্যাক্ট গুলো করলো সেই জিনিসগুলো রিমুভ করা এবং আমার যে সিস্টেমটা অর্থাৎ ইনভায়রনমেন্ট বলতে এটা আমাদের যে অনলাইন এন্টারপ্রেনার বিজনেসের ইনফরমেশন সিস্টেম, সেটাকে এটার ইনভায়রনমেন্ট আমরা বলতেছি। সেই ইনভায়রনমেন্টটাকে সিকিউর করা আমাদের গত 3টে ক্লাসে ছিল, সেইটাকে সিকিউর করা। আর আজকেরটা হলো যে এরপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখান থেকে আমরা কিভাবে এটাকে উদ্ধার করতে পারবো। 5 নম্বরটা হলো রিকভারি প্রসিডিওরস অ্যান্ড রিস্টোরিং অপারেশন। এই আমাদের যে পলিসি প্ল্যান, এই যে ডকুমেন্ট, এগুলো সবই হলো রিকভারি পলিসি এবং প্রসেসের প্রসিডিওর এবং কিভাবে আমরা বিজনেসটাকে রিকভার করব সেটার ডকুমেন্ট থাকে আর কি, এটার মধ্যে আমরা সুন্দর করে লিখে রাখি। লিসন লার্নড, পোস্ট ইনসিডেন্ট রিভিউ অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা যেটা করি যে কিছু কিছু দুর্ঘটনা যেগুলো ঘটতে পারে সেগুলো আগের থেকে, আমরা যেমন বন্যা হতে পারে, আমাদের আগুন লাগতে পারে, অথবা কেউ অ্যাটাক করতে পারে, অথবা ইন্টারনাল মিসইউজ হতে পারে, অথবা আমরা জানি না, না জেনে কোনো বাটনে চাপ দিয়ে দিলাম সেটার জন্য রিমুভ হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হতে পারে। তো ইনসিডেন্ট যেগুলো আমাদের অলরেডি ঘটে গেছে সেগুলো যদি আমরা স্টাডি করি তাহলে সেগুলো জানার পরে এই ঘটনাগুলো যাতে ফার্দার না ঘটে সেটা যদি আমরা চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কমে যাবে। আর যদি ওটাকে আমরা কোনো গুরুত্ব না দিই তাহলে ফার্দার এই অকারেন্স গুলো হতে পারে। এটা যাতে না হয় এই জন্য আমাদের লিসন লার্ন করে আমরা এই ইনসিডেন্ট গুলো রিভিউ এবং কন্টিনিউয়াস আমাদের রিকভারিং ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি প্রবলেম গুলোকে ডেভেলপ করতে পারি। আমাদের এই যে এখানে 6টা স্টেপ ছিল, এই 6টা স্টেপ হলো বেসিক্যালি আমাদের এই প্ল্যানিংটা। তাহলে এগুলো আমরা একটু ডিটেল দেখবো যে কোনটার ভিতরে কি আছে। বাট এই ডিটেলিং এর কোনো শেষ নাই। আমাদের যেমন বলতেছি 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের প্রত্যেকটার উপরে আমরা আবার ফার্দার ডিসকাস করতে পারি। আবার এই সাপোজ এখানে প্রিপারেশনের কথা বলতেছি, প্রিপারেশনের ভিতরে আমার 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের উপরে আমরা আবার দীর্ঘ আলোচনা এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। তো যেহেতু
আমরা একটা ক্লাস একটা টাইম লিমিটেশন থাকে, এই জন্য আমরা আপাতত আজকে আমরা এই দুটো জিনিসের উপরে শেখার মধ্যে সীমাবদ্ধ থাকবো। প্রিপারেশনটা কি বলতেছে যে এ নাম্বারটা হলো ডেভেলপ অ্যান্ড মেনটেন অ্যান ইনসিডেন্ট রেসপন্স পলিসি অ্যান্ড প্ল্যান। ইনসিডেন্ট রেসপন্স পলিসি এবং প্ল্যানের ভিতরে আমরা যে উপরে 6টা পয়েন্ট দেখে আসলাম, এই 6টা পয়েন্টের ডিটেইল ডিসক্রিপশন এবং কার কি দায়িত্ব, কে কোথায় কিভাবে থাকবে। যেমন কোনো সময় ইনসিডেন্টের কারণে যদি ডিজাস্টার হয়, তো আমাদের যে প্রিমিসেস, সেই প্রিমিসেসও অনেক সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো যদি সেটা ডিস্ট্রয় হয়, তাহলে আমাদের এই ডকুমেন্ট যদি সেখানে থাকে, তাহলে আমরা এই ডকুমেন্টটাও পাবো না। তো এই জন্য কি করতে পারি, আমাদের সেফ জোনে আমরা একটা অনলাইনেও এই ডকুমেন্ট রেখে দিতে পারি, অথবা ফিজিক্যালি কোনো একটা জায়গায় রেখে দিতে পারি। এমন যদি হয় যে আমাদের এই যে ফেনী বা নোয়াখালী এদিকে যে বন্যা হচ্ছে, এরকম যদি দুর্ঘটনা হয়, তাহলে কি হবে, সেখানে আমাদের ইলেকট্রিসিটি না থাকতে পারে, নেটওয়ার্ক না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অনলাইনে আমরা জিনিসগুলো নাও পেতে পারি। এই জন্য নিরাপদ দূরত্বে কোনো একটা জায়গায় আমরা এগুলোকে নিরাপদে ফিজিক্যালিও রাখতে হবে। এরপর একটা হলো এস্টাবলিশ অ্যান ইনসিডেন্ট রেসপন্স টিম উইথ ক্লিয়ারলি ডিফাইন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা একটু আগেও বলতেছিলাম যে টিম ফর্ম করতে হবে। শুধু টিম ফর্ম করলেই হবে না, সেই টিম মেম্বারদের, সাপোজ টিমে একজন কনভেনার থাকতে পারে, তারপরে বা একজন চেয়ারম্যান থাকতে পারে, সেই টিমে একজন সেক্রেটারি থাকতে পারে, কিছু মেম্বার থাকতে পারে। আবার এই যে টিম মেম্বাররা সবাইকে একরকম হলে হবে না। এখানে কারো হয়তো ডাটা রিকাভারির এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারো অপারেশন সিস্টেমের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারো নেটওয়ার্কের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারো সিস্টেমের উপরে থাকতে হবে, কারো আইনগতভাবে জানাশোনা থাকতে হবে, আবার কারো এই যে পুরো টিমটাকে লিড দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। তো এরকম একটা টিম ফর্ম করে রাখলে আমাদের যেটা হবে, এবং তাদেরকে যদি আমরা প্রপারলি রেসপন্সিবিলিটি দিয়ে সেই রেসপন্সিবিলিটি গুলোর উপরে তাদেরকে যদি আমরা ইকুইপড করতে পারি, তাহলে আমাদের এই ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি প্রসেসটা ভালো হবে। প্রোভাইড ট্রেনিং অ্যান্ড কন্ডাক্ট রেগুলার ড্রিল ফর দ্য ইনসিডেন্ট রেসপন্স টিম। ইনসিডেন্ট রেসপন্স টিম শুধু ফর্ম করে রাখলে হবে না, তাহলে এটা কাজ করবে না। এটা কাজ করার জন্য কি করতে হবে, মাঝে মধ্যে আমাদের কাজটা করে দেখতে হবে। অর্থাৎ আমার যে মূল সিস্টেম আছে, এই সিস্টেমের বাইরে গিয়ে বা এই সিস্টেমে হ্যাম্পার হলে আমরা আদারওয়াইজ কিভাবে এই কাজগুলো ম্যানেজ করতে পারি, সেটা আমাদের ট্রাই করে দেখতে হবে। এটাকে আমরা বলতেছি যে কন্ডাক্ট রেগুলার ড্রিল। আর ট্রেনিং দিয়ে তো বললাম যে তাদেরকে ইকুইপ করতে হবে। Ensure tools and resources are in place to detect and analyze potential incident. অর্থাৎ আমাদের এখানে ইনসিডেন্স রিকভারি করার জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স রাখতে হবে, এবং রিসোর্সটাকে প্রপার অ্যালোকেশন এবং ডিস্ট্রিবিউশন করতে হবে। করার সঙ্গে যদি কোনো টুল লাগে, টুল দরকার হয়, তাহলে এই টুলগুলা থাকতে হবে। টুল থাকলে যেটা হবে, আমাদের এটা আমরা ভালোভাবে মেনটেন করতে পারবো। তো এই জন্য আমাদের ইনসিডেন্স রিকভারি টুল এবং রিসোর্স থাকতে হবে। এগুলো থাকলে আমাদের যে ইনসিডেন্ট ঘটতে পারে, সেই ইনসিডেন্ট গুলো আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আর অ্যানালাইজ পটেনশিয়াল ইনসিডেন্ট, যে ইনসিডেন্ট গুলো ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে, সেগুলোকে অ্যানালাইজ করে আমরা কি করব, যে এগুলো যাতে না ঘটে সেই ব্যবস্থা নেব, এবং ঘটে গেলে কি ধরনের প্রবলেম হয়েছে সেটার রুট কজ অ্যানালাইসিস করে সেটাকে আমরা জেনে সেটাকে আমরা এই রেসপন্স এবং রিকভারি করতে পারি। এটা হলো আমার এখানকার প্রিপারেশন।
যে যে জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটে সেটা বেসিক্যালি সিস্টেমে হ্যাম্পার হয়, এবং এই সিস্টেমের ভিতরে যেটা যদি আমরা খুব বেশি টেকনিক্যালি চিন্তা করি তাহলে সিস্টেমের ভিতরে অপারেশনাল ইস্যুগুলা থাকে। আর এই যদি আমরা অনলাইন বিজনেস হয় তাহলে এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের একটা নেটওয়ার্ক মেনটেন করতে হয়। তাহলে এই সিস্টেম এবং নেটওয়ার্কের ভিতরে যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটতেছে কিনা সেগুলো যদি আমরা মনিটরিং এর ব্যবস্থা রাখি, তাহলে সেই মনিটরিং এর মাধ্যমে গতদিন আমরা কিছু টুলের নাম বলছিলাম, SIEM বা এগুলো SOAR বা নেটওয়ার্ক ডিটেকশন সিস্টেম, এই ধরনের কিছু টুল পাওয়া যায়। এগুলো দিয়ে যদি আমরা সিস্টেমকে মনিটর করি তাহলে এই জিনিসগুলোকে আমরা ইনসিডেন্ট ঘটতেছি কিনা সেটা আগের থেকে জানতে পারি, বা ঘটানোর কেউ চেষ্টা করলে বুঝতে পারি যে হ্যাঁ কোনো অ্যাটাক করার কেউ চেষ্টা করতেছে অথবা সিস্টেমে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। এগুলো মনিটরিং এর মাধ্যমে বোঝা যায়। এই জন্য আমাদের যদি মনিটরিং টুল থাকে বা সিস্টেম থাকে আর যদি নেটওয়ার্ক ডিটেকশন সিস্টেম থাকে তাহলে এগুলো দিয়ে আমরা মনিটর করতে পারবো। ইউজ অটোমেটেড টুল, আমরা ম্যানুয়ালি এই জিনিসগুলো করতে পারি, আর অটোমেটেড টুল যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা অনেক স্মুথ হবে, ম্যান পাওয়ার কম লাগবে এবং আমরা অ্যাডভান্স জানতে পারবো। কতদিন আমরা আলোচনা করছি ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, এই সিস্টেমগুলো যদি থাকে, আর এছাড়াও যে থ্রেট ইন্টেলিজেন্স ফিড, এই ইন্ট্রুশন ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম থাকলে, ডিটেকশন সিস্টেম থাকলে আমাদের কোনো ইনসিডেন্ট যদি ঘটে যায় তাহলে সেই সিস্টেমটা সেটাকে ডিটেক্ট করে এটা আইডিএস বলতেছে, আইপিএস মানে প্রিভেনশন সিস্টেম থাকে ওই দুর্ঘটনা ঘটার আগে সেই সিস্টেমটাকে ম্যানুয়ালি অথবা না পারে তাহলে বন্ধ করে দেয়, যেটা যে দুর্ঘটনাগুলো ঘটে না। আর থ্রেট ইন্টেলিজেন্সের কাজ হলো যে আমাদের যেসব থ্রেট আছে বা থ্রেট আসতে পারে সেগুলোকে সে অ্যাডভান্স বুঝে ফেলতে পারে, ইন্টেলিজেন্স দিয়ে বুঝে সে সেই সিস্টেমগুলোকে যে অকারেন্স গুলো ঘটাতে পারে অর্থাৎ যে ইনসিডেন্ট গুলো করতে পারে তাহলে সেই ইনসিডেন্ট গুলোকে সে প্রোটেক্ট করতে পারে। এই জন্য আমাদের থ্রেট ইন্টেলিজেন্স থাকলে এই প্রোটেকশন সিস্টেমটা ভালো হয়। ক্যাটাগরাইজ অ্যান্ড prioritize incidents based on their impact and urgency. সাপোজ আমার একটা ইনসিডেন্ট ঘটে গেল, যদি ইনসিডেন্টটা ঘটে যায় তাহলে কি হবে, আমি পুরো সিস্টেমটাকে একবারে আপ করতে পারি না। তো এই ক্ষেত্রে কি করা হয় যে এটার ইম্প্যাক্ট এবং আর্জেন্সি বিবেচনায় অর্থাৎ কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটাকে প্রায়োরিটাইজ করে আমরা এই আর্জেন্ট সিস্টেমটাকে আগে আপ করি এবং ধীরে ধীরে পুরো সিস্টেমটাকে আপ করি। তো এই জন্য এটা আমাদের এই ইম্প্যাক্ট এবং আর্জেন্সি অ্যানালাইসিস করে এটার গুরুত্ব গুরুত্ব অনুযায়ী আমরা যেটাকে আগে দরকার সেটাকে আগে রিকভার করি এবং যেটাকে পরে করলেও হবে একটু, সেটাকে আমরা পরবর্তীতে চেষ্টা করি। এরপরে হলো কন্টেইনমেন্ট দুই রকমের এখানে থাকতে পারে, একটা হলো লং টার্ম কন্টেইনমেন্ট আর একটা শর্ট টার্ম কন্টেইনমেন্ট। লং টার্ম containment implement short-term containment measures a limit to spread the incident, ওই ইনসিডেন্টটা যাতে স্প্রেড করতে না পারে। সাপোজ একটা বন্যা হলো বা আগুন লাগলো, তাহলে আগুনটা যাতে ছড়ায় না যায়, অর্থাৎ অথবা একটা ম্যালওয়্যার অ্যাটাক করলো, এই ম্যালওয়্যারটা যাতে দ্রুত স্প্রেড না করে, এই জন্য আমরা একটা শর্ট টার্ম মেজার নিয়ে থাকি, এটাকে আমরা শর্ট টার্ম কন্টেইনমেন্ট বলতেছি। Plan for long-term containment, ensuring that the system is isolated until fully analyzed. আমরা যে এরিয়ার মধ্যে অ্যাটাক হলো ওই এরিয়াটাকে যদি আইসোলেট করতে পারি তাহলে আইসোলেট করার পরে ওই অ্যাটাক সারফেস বা অ্যাটাক এরিয়াকে আমরা যদি অ্যানালাইসিস করে ডিটেক্ট করে ওইটাকে ফুললি রিমুভ করতে পারি, করার পরে আবার নতুন যে জায়গা থেকে আমরা আইসোলেট করে ফেলছি সেই জায়গার সঙ্গে আমরা যদি ইন্টিগ্রেট করি বা আবার একসঙ্গে করে নিয়ে আসি তাহলে এই
মানে এটা আবার খুব সুন্দরভাবে চলবে। কিন্তু যদি আমরা পুরো সিস্টেমটাকে যদি আমরা আপডেট না করে যদি এটাকে রাখি বা আইসোলেট না করে যদি করার চেষ্টা করি, তাহলে আইসোলেট না করলে যেটা হবে যে স্প্রেড করবে জিনিসগুলো, ম্যালওয়্যার হোক বা আমাদের আগুন লাগুক বা যে কোনো, মানে যেমন বন্যা হয়, বন্যার ক্ষেত্রে যদি আমরা বাদ দিয়ে দিই, তো এই ধরনের আইসোলেট করলে যেটা হয় যে আমাদের ছড়ানোর সম্ভাবনা কম থাকে। আর যখন আমাদের এই মানে ম্যালওয়্যার গুলো রিমুভ হয়ে যাবে, তারপরে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে পরবর্তীতে ওই সবগুলো এরিয়া এটা এফেক্টেড হবে। ডকুমেন্ট অল অ্যাকশন টেকেন ডিউরিং দ্য কন্টেনমেন্ট, এই প্রসেসটা আমরা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করব সবগুলাকে ডকুমেন্ট করা। ডকুমেন্ট করলে হয় যেটা আমরা ফিউচার রেফারেন্স হিসেবে এটাকে কাজে লাগাইতে পারি এবং ফার্দার প্রোটেকশনের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরপরে হলো ইরাডিকেশন। যখন ঘটনা ঘটে যাবে, এই নাম্বারটা কি বলতেছে যে আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইলিমিনেট ইট। যখন ঘটনা ঘটবে আমরা সাধারণত মানে শর্টকাট ওয়ে খুঁজি এবং দ্রুত কাজটা করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, কিছু ক্রিটিক্যাল মিশন, ক্রিটিক্যালটা আমাদের দ্রুত করতে হবে, অপারেশনে আনতে হবে, কিন্তু পুরো সিস্টেমটার জন্য এবং এটার স্মুথ অপারেশনের জন্য রুট কজ অ্যানালাইসিস করে যদি আমরা পুরো ইনসিডেন্টের কজটাকে এলিমিনেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার পুরো সিস্টেমটা আবার আগের জায়গায় আমরা ফেরত আনতে পারি। রিমুভ ম্যালাসিয়াস কোড, আনঅথরাইজ অ্যাক্সেস আর কম্প্রোমাইজ সিস্টেম। আমার যদি কোনো ম্যালাসিয়াস কোড অর্থাৎ ভাইরাস, ট্রোজান, হর্স এগুলো যদি অ্যাটাক করে থাকে, তাহলে সেগুলোকে পুরোপুরি রিমুভ করা। যদি কেউ আমার সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস করে, আনঅথরাইজ অ্যাক্সেস বলতে যাকে যে সিস্টেমে অ্যাক্সেসের পারমিশন দেওয়া হয়নি সে যদি সেটাতে অ্যাক্সেস করে, তাহলে সেটাকে আমরা রিমুভ করা। এবং যদি সিস্টেমকেও কম্প্রোমাইজ করে ফেলা, অর্থাৎ অ্যাটাকার যদি অ্যাটাক করে আমার সিস্টেমের দখল নিয়ে নেয়, তাহলে তাকে সেখান থেকে রিমুভ করে দেওয়া। এগুলাই হলো আমাদের ইরাডিকশন প্রসেসের একটা কাজ। কন্ডাক্ট a thorough analysis to ensure that no remain an attack of the attack remain, অর্থাৎ একদম থরো অ্যানালাইসিস করে আমাকে এনশিওর হতে হবে যে আমার কোনো ম্যালাসিয়াস কোড বা কোনো ভাইরাস এই সিস্টেমের মধ্যে নেই। যদি থাকে তাহলে সেটাকে আবার স্ক্যান করে বের করে সেটাকে রিমুভ করতে হবে। যদি রিমুভ না করে তাহলে ওইটা আবার আবার অ্যাটাক করতে পারে। এই জন্য একেবারে যে একটা কথা বলে যে এই সাপ মেরে লেজে তার ইকে দিয়ে রাখা আর কি, এরকম যাতে না হয় সেটা এখানে বলতেছে যে থরো অ্যানালাইসিস করে পুরোপুরি রিমুভ করা। এরপর হলো রিকাভারি, রিস্টোর দ্য সিস্টেম টু নর্মাল অপারেশন বাই রিইনস্টলিং ক্লিন ভার্সন অফ সফটওয়্যার অর রিস্টোরিং ডাটা ফ্রম ব্যাকআপ। কোনো সময় যদি এরকম হয় যে অ্যাটাক করে আমার পুরো সিস্টেমটাকে ডিলিট করে দিল, তাহলে কি করতে হয়? এইসব ক্ষেত্রে আমাদের আগের ক্লাসে আমরা বলছিলাম যে ব্যাকআপ রাখতে হয়। সাপোজ আমার অথবা কোনো র্যানসমওয়্যার অ্যাটাক হলো বা এমন পরিমাণ ম্যালওয়্যার অ্যাটাক হলো যে সেই সিস্টেমটা আমি আর কাজে লাগাইতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে যদি পুরোপুরি ভ্যানিশ করে দেয় অথবা যদি খুব সিভিয়ার অ্যাটাক হয়, তাহলে ওই সিস্টেমটাকে আমরা একদম ফরম্যাট করে বা ডিলিট করে আমার যে ব্যাকআপ আসছে সেই ব্যাকআপ থেকে আমি আবার নতুন করে ইনস্টল করে আবার নতুন করে সিস্টেমটাকে চালু করতে পারি। মনিটর সিস্টেম ক্লোজলি ফর এনি সাইন অফ রিইনফেকশন অর ইস্যুস। এই রিকভারি করার পরে সিস্টেমটাকে মনিটরিং এ রাখতে হবে যে আবারও ওই যে এক্সিস্টিং কোনো ম্যালওয়্যার আছে কিনা, তারা আবারও নতুন করে অ্যাটাক করতেছে কিনা, অথবা কোনো কিছু হাইবারনেশনে আছে সেখান থেকে এসে আবার নতুন করে অ্যাটাক করতেছে কিনা, এই রিইনফেকশন হচ্ছে কিনা, এগুলা হচ্ছে কিনা সেগুলোকে তদারকি করা। এটাই হলো আমাদের মনিটরিং সিস্টেম। Validate that the system are functioning normally before bringing them back online. অনেক সময় অ্যাটাক হয়ে গেলে আমরা অনলাইন অ্যাক্টিভিটি থেকে এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে সিস্টেম মেইনটেনেন্স করে ফুললি যখন আমার ফাংশনিং বা নর্মাল হবে তখন এটাকে আবার আমাদের অনলাইনে ফেরত আনবে। এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট, তাহলে আমরা এটাকে রিভিউ করে এখান থেকে যে এক্সপেরিয়েন্স পাই সেই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায়া আমাদের যাতে ফার্দার ইনসিডেন্ট না ঘটে সেই জন্য আমরা আমাদের সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি।
আপডেট দ্য ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান বেসড অন ইনসাইট গেইন ফ্রম দ্য ইনসিডেন্ট থেকে আমরা যেটা শিখবো সেটা কাজে লাগায়া আমাদের যে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান আছে, এক্সিস্টিং যেটা আছে, সেটাকে আমরা আপডেট করে দিতে পারি। এটা হলো যে আমরা এই এক্সপিরিয়েন্স থেকেও করতে পারি, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের সিস্টেম আপগ্রেডেশনের জন্য, অর্থাৎ অনেক সময় আমরা যেমন অপারেটিং সিস্টেম আপগ্রেড করে থাকি, ভার্সন আমার 14 আছে, 14 থেকে 15-তে গেলাম, 15-তে যাওয়ার ফলে আমার যে রেসপন্স প্ল্যান ছিল সেটার ডকুমেন্টটা ছিল 14-এর উপরে লেখা, তাহলে ওটা যদি থাকে তাহলে আমার এই অপারেশন সিস্টেম 15-এর উপরে ঠিক মতো কাজ করবে না। তো এই জন্য আমার রেসপন্স প্ল্যানটাকেও মানে কারেন্ট যে অপারেটিং সিস্টেম আছে সেটার উপরে রাখতে হবে, এই জন্য এটাকে আপডেট করতে হবে। প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড এডিশনাল ট্রেনিং টু স্টাফ অ্যাজ নিডেড। ট্রেনিং বা আসলে লার্ন করা, শেখা এবং জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের এই যে মানে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবো না। তো আমরা যে জিনিসটা শিখলাম, অর্থাৎ আমাদের ইনসিডেন্ট রিকভারি টিম যেটা ছিল, সেই টিম যেটা রিকভার করলো, করার পরে এটা যদি আমরা এক্সিস্টিং পুরো স্টাফের মধ্যে এই জিনিসটাকে আমরা একটা ট্রেনিং বা এডুকেশন দিই, তাহলে কি হবে যে আমাদের এই ইনসিডেন্ট থেকে যে লেসনটা আমরা পাইলাম সেই লেসনটা সবাইকে আমরা জানাই, এখানে সবাইকে তাদেরকে ট্রেন আপ করতে পারি, তাদেরকে জিনিসটাকে শিখাইতে পারি যে এইভাবে এই ধরনের কিছু দুর্ঘটনা ঘটছে, যে দুর্ঘটনাগুলোকে আমরা এইভাবে প্রোটেকশন দিতে পারি। তো সবাই যদি এরকম প্রোটেকশন নেয় তাহলে এই দুর্ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। এতক্ষণ যেটা ছিল আমাদের ইনসিডেন্ট ছিল, এটা ছিল ইনসিডেন্ট রিকভারি প্ল্যান ছিল। আর আচ্ছা, ইনসিডেন্ট রেসপন্সের উপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আর শেষে মানে সেকেন্ড পার্টটা হলো ইনসিডেন্ট রিকভারি প্ল্যানিং। Incident recovery planning is essential for minimizing the impact of cybersecurity incident and ensure that organization can quickly restore normal operation. একটু আলাদা কালার করে দিছি যে অর্গানাইজেশন ক্যান কুইকলি রিস্টোর নর্মাল অপারেশন। ইনসিডেন্ট রিকভারি প্ল্যানের কাজটাই হলো যে অর্গানাইজেশন যাতে তার নর্মাল অপারেশন প্রসিডিওরটা যত তাড়াতাড়ি সম্ভব রিস্টোর করতে পারে। বাই ফলোইং এ স্ট্রাকচার্ড রিকভারি প্ল্যান দ্যাট ইনক্লুড, যদি আমাদের এটা একটা স্ট্রাকচার্ড রিকভারি প্ল্যান থাকে তাহলে আমরা কাজটা স্মুথলি করতে পারবো, যদি না থাকে তাহলে তো আমরা এটা সম্পর্কে কিছুই জানবো না। এখানে কি বলতেছে যে এর ভিতরে কি কি আছে, অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমাদের এটাকে অ্যাসেস করতে হবে, তারপরে রিস্টোরেশন, এটাকে রিস্টোর করতে হবে, তারপর আমরা যেটাকে রিস্টোর করলাম ওইটা ঠিক আছে কিনা, ওইটা ঠিক করাটাকে বলতেছে ভ্যালিডেশন। আর কমিউনিকেশন, কমিউনিকেশন অর্থাৎ আমাদের যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদের যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে জিনিসটা ক্লিয়ারলি জানাইতে হবে যে আমাদের এরকম একটা দুর্ঘটনা ঘটছে, যার কারণে আমাদের এই সিস্টেমটা আপাতত ক্লোজ আছে, সম্ভাব্য আমরা এত একটা সময়ের মধ্যে এটাকে রিস্টোর করে আমরা আবার এটাকে চালু করতে পারবো। এটা একটা ক্লিয়ারলি একটা কমিউনিকেশন থাকতে হবে। অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটার যে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট দরকার হয়, যেমন আমরা ইনসিডেন্টটা জেনে সেটার উপরে যে নলেজটা গেইন করলাম সেটাকে কাজে লাগায় ইমপ্রুভ করতে পারি, আবার আপগ্রেডেশনের কারণে এবং লেটেস্ট ভার্সন আসার কারণে সেখানেও আমরা টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে বা পরিবর্তনের কারণেও আমরা এরকম ইমপ্রুভমেন্ট করতে পারি। এগুলো করলে কি হবে, অর্গানাইজেশন ক্যান এনহান্স দেয়ার রেজিলিয়েন্স টু ফিউচার ইনসিডেন্ট, অর্থাৎ তাদের ফিউচার যে ইনসিডেন্ট আছে সেটার এগেনস্টে তাদের একটা রেজিলিয়েন্স দাঁড় করাতে, তাদের একটা অবস্থা দাঁড়াতে পারে, অ্যান্ড রিডিউস দ্য ওভারঅল ইম্প্যাক্ট অন দেয়ার বিজনেস, অর্থাৎ তাদের বিজনেসটা স্মুথলি অপারেট করতে থাকবে এবং এ ধরনের হ্যাম্পার হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা হলো আমরা ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং এর ইফেক্ট। রিকভারি প্ল্যানিং স্ট্র্যাটেজিস, আমরা ইনসিডেন্ট রিকভারি প্ল্যানিং এর জন্য কি ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান নিতে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে কি কি থাকবে, তিনটা জিনিস থাকবে। একটা হলো
বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, একটা হলো ডিজাস্টার রিকভারি প্ল্যান আর একটা হলো কমিউনিকেশন প্ল্যান। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের মধ্যে থাকবে আইডেন্টিফাইং ক্রিটিক্যাল প্রসেস অ্যান্ড সিস্টেম। কেন? কারণ ইনসিডেন্টের পরে আমরা পরবর্তীতে পুরো সিস্টেমটা একদম সঙ্গে সঙ্গে একসঙ্গে পুরোটাকে আপডেট করতে পারবো। আপডেট করতে না যদি পারি পুরোটাকে, তাহলে কি করতে হবে? আমাদের এখানে প্রায়োরিটাইজ করতে হবে, অর্থাৎ যেটার গুরুত্ব যত বেশি সেটাকে সবার আগে আপ আপ করতে হবে। তো এটা আপ করার জন্য কি করতে হবে? আমার ক্রিটিক্যাল প্রসেস এবং সিস্টেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমার এই রিকভারি স্ট্র্যাটেজিতে এই ক্রিটিক্যাল প্রসেস এবং সিস্টেমগুলো অলরেডি আইডেন্টিফাই করা থাকে। আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা সর্বপ্রথম এই কাজটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করবো, এইভাবে সিরিয়াল করা থাকে। এটা হলো আইডেন্টিফাইং রিকভারি টাইম অবজেক্টিভস এন্ড রিকভারি পয়েন্ট অবজেক্টিভস, অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই দুর্ঘটনাটা আমরা কত সময়ের মধ্যে আবার পূর্বের মতো অবস্থায় ফেরত আসতে পারি, সেটা হলো কত সময়ের মধ্যে পারি, সেটা হলো টাইম অবজেক্টিভ। আর কত সময় পর্যন্ত ডাটা আমাদের লস হবে, যে জায়গা থেকে ডাটা লস হবে না সেই জায়গা পর্যন্ত যে ডাটা, সেটাকে আমরা রিকভারি টাইম অবজেক্টিভ বলতেছি। আমি পরের স্লাইডে এটার উপরে একটা ফিগার রাখছি, ওটাতে আরো একটু ডিটেল দেখাবো আপনাদেরকে। আর পরেরটাতে আমরা চলে যাই, পরেরটা হলো ডিজাস্টার রিকভারি প্ল্যান। ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে আছে কি স্টেপস ফর ডাটা ডাটা এন্ড সিস্টেম রিকভারি। অর্থাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে, একটা ইনসিডেন্টের ফলে যদি ডিজাস্টার হয়, সেই ডিজাস্টার থেকে আমরা তাহলে ব্যাকআপ রাখতে হবে, এবং ব্যাকআপ রাখতে হবে বললেই হবে না, এটাকে ইফেক্টিভ করার জন্য কাউকে রোলটা অ্যাসাইন করতে হবে, এবং সে ঠিক মতো ব্যাকআপ নিচ্ছে কিনা এবং এই ব্যাকআপটা আবার কাজ করতেছে কিনা সেটা রিস্টোর করে মাঝে মধ্যে টেস্ট করে দেখতে হবে যে আমার যাকে আমি অ্যাসাইন করলাম সে ঠিক মতো ব্যাকআপ নিচ্ছে। তারপর ব্যাকআপ নেওয়ার পর এটা ঠিক মতো প্রিজার্ভ করতে হচ্ছে। দেখা গেল ব্যাকআপ নিয়ে আমার যে জায়গায় আমার সিস্টেম ওই জায়গায় রেখে দিল, তাহলে কি হবে? ওই ব্যাকআপটা তো ওই সিস্টেমের সঙ্গে ওখানে ডিস্ট্রয় হয়ে যাবে। কাজে ব্যাকআপটা এক জায়গায় রাখা যায় না, আমাদের নিরাপদ কোনো অন্য একটা স্থানে ব্যাকআপ রাখতে হবে। সেখানেও কাছাকাছি থাকতে পারে, যে আমার এক্সিস্টিং সিস্টেমটার ইফেক্টের ফলে পাশের যে ব্যাকআপটা আমি নিয়ে রাখছি সেটা থেকে আমরা এটাকে রিস্টোর করতে পারবো। বা যদি ওইটাও না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পাশের থেকে আনতে আরেকটু বেশি সময় লাগবে। তো সেই জন্য আমরা পাশের থেকে ওইটা আনতে পারবো। তাহলে ব্যাকআপের কথা বলতেছি। এরপরে হলো ফেইল ওভার সিস্টেম, অর্থাৎ সিস্টেমটা যাতে ফেল না করে এই জন্য আমরা ব্যবস্থা নেব, এবং যদি ফেল করে তাহলে সেটাকে আমরা আবার রিকভার করার চেষ্টা করবো। এরপরে হলো কমিউনিকেশন প্ল্যান, এনশিওরিং ক্লিয়ার অ্যান্ড টাইমলি কমিউনিকেশন ডিউরিং রিকভারি। শুধু রিকভারি না, ডিজাস্টারের সময় আমাদের এটা ডিজাস্টারের পর আর কি, ঠিক আছে। এই দিক থেকে বললে যে ডিজাস্টারের পরে যখন আমরা রিকভারির প্রসেস চালাচ্ছি তখন আমাদের স্টেক হোল্ডারদেরকে সময় মতো আমরা একটা ক্লিয়ার ধারণা দিয়ে তাদেরকে কমিউনিকেট করতে হবে যে আমাদের অমুক সময় এতটার সময় এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার কারণে আমাদের এই বিজনেস বা অপারেশনাল গুলোর এরকম হ্যাম্পার হচ্ছে, আমরা সম্ভবত ঠিক এতটা সময়ে পরে এটাকে আবার রিস্টোর করে নতুন করে বিজনেস শুরু করতে পারবো। যদি না পারি তাহলে পরবর্তীতে আমাদের যে সময়ের মধ্যে পারবো সেটা আবার জানাই দেওয়া হবে। তো এই ধরনের একটা ক্লিয়ার কমিউনিকেশন দিয়ে দেওয়া উচিত, না হলে যেটা হবে যে যারা স্টেক হোল্ডার আছে তাদের দুশ্চিন্তায় থাকবে এবং তারা অ্যাংজাইটি এবং সমস্যার মধ্যে থাকবে, এবং তাদের পরবর্তীতে কি করতে হবে সেটা তারা বুঝতে পারবে না। না পারলে আমার বিজনেসের আরো ডিজাস্টার হবে। তো ওই ডিজাস্টারটাকে মিনিমাইজ করার জন্য আমাদের এরকম ক্লিয়ার কমিউনিকেশন থাকা উচিত। যেটা বলতেছিলাম যে আরপিও এবং আরটিও এই জিনিসটা, এখানে দেখেন যে আমার ডিজাস্টারটা ঘটছে, এই যে লাল একটা স্টারের মতো আছে, এই জায়গায় ডিজাস্টার আছে। তো ডিজাস্টার এখানে ঘটার পরে আমরা এই যে ডাউন টাইম দিয়ে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড রিকভারি আমরা এই সময়ের মধ্যে করতে পারছি।
তো এখানে নিচে যে অংশটা আছে দেখেন, এখানে লেখা আছে রিকভারি টাইম অবজেক্টিভ, অর্থাৎ ডিজাস্টার ঘটার পরে যে সময়টা আমরা যে সময়ের মধ্যে সিস্টেম আপগ্রেড করতে পারছি, সরি, সেটাকে আমরা রিকভারি টাইম অবজেক্টিভ বলতেছি। আর এই লাল স্টারের বাম দিকে দেখেন ডাটা লস, এই ডাটা লসের এইখানে আমরা রিস্টোরেশন পয়েন্ট, অর্থাৎ যেখানে ডিজাস্টার আছে ঠিক ওইখানে আসলে সিস্টেমটা রিকভার করা যায় না, একটু কিছু আগে মানে যে জায়গায় আমাদের ডাটা অ্যাভেলেবেল আছে। আমরা যদি সাপোজ ব্যাকআপ রাখি, তো ব্যাকআপ যেটা হয় যে আমরা কন্টিনিউয়াস ব্যাকআপ রাখতে পারি, আর একটা হলো একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাকআপ রাখতে পারি। তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি ব্যাকআপ রাখি, তাহলে ওই ব্যাকআপটা যে সময়ে আমাদের লাস্ট ব্যাকআপ ছিল সেই সময় থেকে আমরা রিকভার করতে পারি। কন্টিনিউয়াস ব্যাকআপ হলেও কন্টিনিউয়াস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মিনিমাম হলেও একটা টাইম গ্যাপ থাকে, তো সেই পয়েন্টটা তখন সেটা এখানে আমাদের যেমন অনলাইন অফলাইন ইউপিএস ব্যবহার করি, দুটার ক্ষেত্রে আমার কারেন্ট চলে গেলে এই ইউপিএস থেকে পাওয়ার আসতে একটা সময় লাগে। অনলাইনটাতে কম লাগে, অফলাইনটাতে একটু বেশি সময় লাগে, বাট সময় একটা লাগে। তো আমার এখানে যে পয়েন্ট থেকে আমরা ডাটা রিকভার করতে পারতেছি সেটা আমরা রিকভারি পয়েন্ট অবজেক্টিভ বলতেছি। স্টেপস ইন রিকভারি প্ল্যানিং, আমাদের এই রিকভারি প্ল্যানিং এর যে স্টেপ গুলো থাকে সেটা হলো, এক নম্বর হলো বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, যেখানে আমাদের বিজনেসে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে সেটা। তারপরে ডেভেলপ রিকভারি স্ট্র্যাটেজিস, আমরা কোন ধরনের ইনসিডেন্ট ঘটলে কোন স্ট্র্যাটেজিতে এটা রিকভার করব। তারপরে হলো ডিজাস্টার রিকভারি প্ল্যান, তারপরে কমিউনিকেশন প্ল্যান, টেস্টিং এন্ড মেইনটেনেন্স, আর পোস্ট রিকভারি ইভ্যালুয়েশন। ছয়টা স্টেপ হলো আমাদের রিকভারি প্ল্যানিং এ থাকে। আমরা পরের স্লাইড গুলোতে একটা একটা করে ছয়টা প্ল্যানিং এর ছয়টা স্টেপ একটু দেখব। প্রথমে হলো বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এটা কি আইডেন্টিফাই critical system and processes and assesses the impact of their disruption. যদি ভালো হয় না, তাহলে এর আগেরটা কি ঠিক মতো বলতে পারছিলাম? এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। জি স্যার, ইয়েস স্যার। এখান থেকে শুরু করি নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে। এই স্লাইডটায় আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো আরপিও আরটিও। আরপিওটা হলো এই যে আমাদের এখানে একটা দেখেন লাল স্টার আছে, লাল স্টারটা হলো ইভেন্ট ডিজাস্টার, অর্থাৎ ইনসিডেন্ট যেখানে ঘটছে। একটা হলো বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, তারপরে হলো ডেভেলপ রিকভারি স্ট্র্যাটেজিস, তারপরে ডিজাস্টার রিকভারি প্ল্যান, কমিউনিকেশন প্ল্যান, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স, আর লাস্টেরটা হলো পোস্ট রিকভারি ইভলিউশন। তো এই স্টেপগুলো পরের স্লাইডে আমি একটু ডিটেল দেখাবো, এই জন্য আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। এটা হলো বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের মধ্যে আছে হলো আইডেন্টিফাই ক্রিটিক্যাল সিস্টেম অ্যান্ড প্রসেসেস অ্যান্ড অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার ডিসরাপশন। অর্থাৎ আমার একটা ইনসিডেন্ট হওয়ার পরে আমি পুরো সিস্টেমটাকে একসঙ্গে আপ করতে পারবো না, অর্থাৎ আমার যে মিশন ক্রিটিক্যাল অপারেশনটা আছে সেটা এবং নর্মাল যে অপারেশনগুলো আছে সবগুলোর আরপিও এবং আরটিও সেম হবে না। ক্রিটিক্যাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপারেশন গুলো আছে, সিস্টেম গুলো বা যে প্রসেস গুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করি সাধারণত দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য। তো এই জন্য এগুলোকে আইডেন্টিফাই করা দরকার, আমার ক্রিটিক্যাল সিস্টেম গুলো প্রসেস গুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে দ্রুত রিকভার করা। আর
পরের অংশটা হলো ডিটারমাইন রিকভারি টাইম অবজেক্টিভ, রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, যেটা আগের স্লাইডে আমরা দেখায় আসলাম যে আরপিও, আরটিও এবং আরপিওটা কি জিনিস আর এটা কি ফর ক্রিটিক্যাল অ্যাসেট। সেটাই বলতেছিলাম যে ক্রিটিক্যাল অ্যাসেটস এর জন্য সাধারণত আরপিও, আরটিও কম হওয়া উচিত, অর্থাৎ সবচেয়ে কাছের ডাটা পাওয়া উচিত এবং দ্রুত সময়ের মধ্যে। সবসময় যদিও ঠিক হয় না, বাট আমরা সাধারণত এটাই চেষ্টা করি যে ক্রিটিক্যাল অ্যাসেট গুলো, ক্রিটিক্যাল অপারেশন গুলো সবার আগে চালু করতে চেষ্টা করি। এরপর হলো ডেভেলপ রিকভারি স্ট্র্যাটেজিস, এস্টাবলিশ প্ল্যান ফর ডাটা রিকভারি ইনক্লুডিং ব্যাকআপ অ্যান্ড রিডান্ডেন্সি। তাহলে আমরা কি করি? এস্টাবলিশ প্ল্যান ফর ডাটা রিকভারি। ডাটা রিকভারি আমরা কিভাবে করব? যদি কোনো ডাটা লস হয়, সেই ডাটাকে আমরা কিভাবে রিকভার করব সেটার যে প্ল্যান, সেটাকে আমরা এই এস্টাবলিশ প্ল্যান ফর ডাটা রিকভারি বলতেছি। এখানে ওই যে যেমন আমরা এই আগের স্লাইডে আমরা দেখাইলাম রিকভারি প্ল্যানিং এর স্টেপ, সেরকম ডাটা রিকভারির প্ল্যান থাকতে হবে, ইনক্লুডিং ব্যাকআপ অ্যান্ড রিডান্ডেন্সি। ব্যাকআপটা হলো যে আমার যে এক্সিস্টিং সিস্টেম আছে এটাকে আমি এটা ছাড়াও এই সিমিলার জিনিসের আলাদা ভাবে রাখবো, আলাদাভাবে আমি পাশাপাশি রাখতে পারি সঙ্গে, যেমন একটা সিস্টেমেও রাখতে পারি, আলাদা সিস্টেমে রাখতে পারি, আলাদা প্রিমিসেস রাখতে পারি, আলাদা ডিস্ট্রিক্টে রাখতে পারি বা আলাদা কান্ট্রিতেও রাখতে পারি। এটা হলো আমার রিকোয়ারমেন্ট এবং ক্রিটিক্যালিটির উপরে ডিপেন্ড করে। আর রিডান্ডেন্সি মানে সিস্টেম একটা না রেখে একাধিক সিস্টেম যদি রাখি সেটাকে আমরা রিডান্ডেন্ট বলতেছি। তো ব্যাকআপ এবং রিডান্ডেন্সি রিকভারি করার জন্য ডিফাইন স্ট্র্যাটেজিস ফর সিস্টেম রিকভারি ইনক্লুডিং ফেইলওভার প্রসিডিউর এন্ড অল্টারনেট সাইট। আমাদের যে রিকভারি স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিটা স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে সুন্দর করে দিয়ে রাখবো। আর যদি এটার যে সব ফেল হওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকেও আমরা সুন্দরভাবে রাইট ডাউন করব। আর যদি আমরা এই যে ব্যাকআপ ঠিক মতো রাখতে পারি এবং রিডান্ডেন্ট যদি সাইট থাকে তাহলে আমরা এগুলোকে সুন্দরভাবে কাজে লাগায় অপারেশন চালাতে পারবো। যেমন আমি বলতে চাচ্ছি যে সাপোজ আমাদের হেড অফিস হচ্ছে মতিঝিলে আর ব্রাঞ্চ অফিস আছে চিটাগাঙ্গে, তারপরে ধরেন রাজশাহীতে, তারপরে যশোরে, সিলেটে এরকম থাকতে পারে। আবার ঢাকার ভিতরে উত্তরায়, গুলশানে, ধানমন্ডিতে থাকতে পারে। সাপোজ কোনো কারণে আমার ধানমন্ডিতে সমস্যা হলো, অথবা এখন ধরেন ফেনীতে আমার বন্যা হচ্ছে, ফেনীর যে ব্রাঞ্চটা সমস্যা হচ্ছে, তাহলে ফেনীর অপারেশনটা আমরা এখন চালাতে পারবো না। অল্টারনেট কাছাকাছি যে সাইট আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা ওই সাইটটা চালাই দিতে পারি। তো এইরকম অল্টারনেট সাইট থেকে আমরা এই বিজনেস গুলো এইভাবে চালাতে পারি। এনশিওর দ্যাট কমিউনিকেশন প্ল্যান আর প্লেস টু কিপ স্টেক হোল্ডার ইনফর্ম। স্টেক হোল্ডার অর্থাৎ যারা আমার যে বিজনেস আছে এই বিজনেসের মালিক যারা, তারপরে এখানে চাকরি করে যারা, তারপরে ক্লায়েন্ট যারা, আর প্যারালালি অনেক সময় এই ধরনের অন্যান্য বিজনেস যারা করে তারাও অনেক সময় স্টেক হোল্ডার হতে পারে। কারণ হলো আমার বিজনেসের উপর আমার যে রকমের বিজনেস আছে সেই বিজনেসের মতো অন্য যে বিজনেস করে সেই পার্সনও বা সেই বিজনেস অর্গানাইজেশনও আমার বিজনেসের প্রবলেমের কারণে এফেক্ট হতে পারে। এই জন্য অনেক সময় তাদেরকে স্টেক হোল্ডার বলা হয়। অর্থাৎ যে বিজনেস অপারেশনটা আছে এইটা উপরে সরাসরি যারা ডিপেন্ডেন্ট বা রিলেটেড তাদেরকে আমরা ওই সিস্টেমের স্টেক হোল্ডার বলতে পারি। তো কোনো একটা ডিজাস্টার বা ইনসিডেন্ট ঘটলে আমাদের এই স্টেক হোল্ডারকে আমাদের সেই সম্পর্কে ক্লিয়ারলি জানাইতে হবে। না জানাইলে আমরা এই বিজনেস এর যে অপারেশনাল প্রসেস এটা আরো হ্যাম্পার হতে পারে। কারণ তারা জানা থাকলে তাদের সেই অনুযায়ী একটা প্রিপারেশন থাকবে, সেই প্রিপারেশন অনুযায়ী তারা পরবর্তীতে ব্যবস্থা, আমরা যেভাবে বলবো সাপোজ আমার এরকম হয় যে 9টার সময় আমার বিজনেসে হ্যাম্পার হয়েছে, তাহলে এটা 9:30টার সময় চালু হবে। তো আমার স্টেক হোল্ডারদের আমি বলে রাখলাম যে আমার এই ধরনের একটা সমস্যার কারণে আমার এই বিজনেস সিস্টেমটার একটা ইনসিডেন্ট বা একটা ডিজাস্টার এরকম হয়েছে, আমরা দ্রুত এটাকে রিকভার করার চেষ্টা করতেছি, আশা করতেছি যে আগামী 30 মিনিটের মধ্যে আমরা এটাকে রিকভার করতে পারবো এবং রিকভার করার পরে আপনারা 9:30-এ আবার
পুনরায় আপনাদের বিজনেস চালু করতে পারবেন। যদি এর মধ্যে না হয় তাহলে আমরা কি করব, যে পরবর্তীতে আমরা আপডেট আবার আপনাদেরকে জানাই দেব। তো এইরকম স্টেক হোল্ডারদের একটা ক্লিয়ার কমিউনিকেশন প্ল্যান থাকা উচিত। এরপরে ডিজাস্টার রিকভারি প্ল্যান। ডিজাস্টার রিকভারি প্ল্যান, এটার মধ্যে প্রথমটা বলতেছে যে ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ডিজাস্টার রিকভারি প্ল্যান দ্যাট আউটলাইন দ্য স্টেপস টু টেকেন ইন দ্য ইভেন্ট অফ মেজর ইনসিডেন্ট। যদি মেজর ইনসিডেন্ট ঘটে তাহলে আমাদের এই রিকভারি প্ল্যানিং এর মতো ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকতে হবে। এরকম, এটা তো এরকম স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ডিজাস্টারটাকে রিকভার করতে পারবো সেটা ডিটেল এখানে বলা থাকে। তারপরে বি নাম্বারটা হলো ইনক্লুড কন্টাক্ট ইনফরমেশন, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর রিলেভেন্ট পারসন। এই ডিআরপি অর্থাৎ ডিজাস্টার রিকভারি প্ল্যানের ভিতরে কন্টাক্ট পারসনের ইনফরমেশন থাকে এবং তাদের কার কি দায়িত্ব সেটা স্পেসিফিক্যালি বলা থাকে এবং সেই দায়িত্ব যাতে তারা ঠিকমতো পালন করতে পারে সেই জন্য তাদেরকে সুশিক্ষিত ইকুইপড করতে হয়। তো এগুলো করে রাখলে যেটা হবে যে তাদেরকে আমরা এই ডিজাস্টারের সময় সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। যদি এগুলো না করি তাহলে দেখা যাবে ডিজাস্টারের সময় আমরা কি করব আসলে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। তখন দেখা যায় যে আমার ডিজাস্টার রিকভারি করতে পারতেছি না বা করতে পারলে অনেক সময় লাগতেছে এবং সেক্ষেত্রে বিজনেসের মেজর হ্যাম্পার হচ্ছে। Ensure that the DRP is regularly tested and updated. আমরা ডিআরপি করে রাখলাম অর্থাৎ ডিজাস্টার রিকভারি প্ল্যান করে রেখে দিলাম, কিন্তু এটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা যদি টেস্ট না করি তাহলে দেখা যাচ্ছে যে যখন ডিজাস্টার হয়ে যাবে তখন এটা আমরা করতে গিয়ে আমাদের কোনো কোনো জায়গায় সিস্টেম ফেল করতে পারে। আগে যদি টেস্ট করে রাখি তাহলে কোথায় কোথায় এটা ফেল করবে সেটা আমরা জেনে সেগুলোকে আপগ্রেড করে রাখতে পারি, আপডেট করে রাখতে পারি। রাখলে যেটা হবে আমাদের ডিজাস্টার রিকভারিটা স্মুথলি হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজটা সাকসেসফুলি করতে পারবো। আর এটার টেকনোলজিক্যাল পরিবর্তনের কারণে বা সিস্টেম আচ্ছা, তো এই জন্য আমাদের ডিআরপি রেগুলারলি টেস্ট এবং আপডেট রাখতে হবে। এরপরে হলো কমিউনিকেশন প্ল্যান। কমিউনিকেশনটা হচ্ছে আমি এর মধ্যে কিছু কিছু বলে আসছি যে ডেভেলপ এ ক্লিয়ার কমিউনিকেশন স্ট্র্যাটেজি টু ইনফর্ম এমপ্লয়ি, কাস্টমার অ্যান্ড স্টেক হোল্ডার। এমপ্লয়ি কাস্টমার দুটো স্টেক হোল্ডার, আবার স্টেক হোল্ডার বলা হয়েছে এই জন্য যে কেউ যাতে বাদ না যায়, মানে আমাদের যাদেরকে দরকার তাদেরকে আমরা ক্লিয়ারলি যাতে এরকম মেসেজটা দিতে পারি যে পরবর্তীতে প্রথমে হলো যে তাকে জানতে হবে যে এই ধরনের ঘটনা ঘটছে এবং জানার পরে সে কি করবে তাকে সেই সম্পর্কে একটা ইনস্ট্রাকশন দেওয়া, দিলে এই ইনস্ট্রাকশন পেয়ে অথবা সে সেলফ মোটিভেটেড হয়ে সে তার কি করতে হবে কি করণীয় সেটা বুঝে সে কাজগুলো করতে পারবে। এই জন্য আমাদের ক্লিয়ার কমিউনিকেশন স্ট্র্যাটেজি থাকা উচিত সব স্টেক হোল্ডারের জন্য। আবার দেখা যাচ্ছে যে সব স্টেক হোল্ডারের সব ইনফরমেশন দরকার নেই, যার যেখানে যতটুকু যে ইনফরমেশন জানা দরকার এটা আমার অ্যাভেলেবিলিটি এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাদেরকে আমরা সেই পরিমাণ ইনফরমেশন এখানে প্রোভাইড করব, অর্থাৎ কমিউনিকেট করব তাদের সঙ্গে। এনশিওর দ্যাট কমিউনিকেশন চ্যানেল রিমেইন ওপেন অ্যান্ড রিলায়েবল ডিউরিং আফটার অ্যান ইনসিডেন্ট। সাপোজ আমরা ফেনীতে এখন কারোর সঙ্গে কমিউনিকেট করতে যাচ্ছি, তাহলে ওই জায়গাটা এনশিওর হতে হবে যে ফেনীতে আমার ইলেকট্রিসিটি আছে কিনা, তারপরে ইলেকট্রিসিটি থাকলে নেটওয়ার্ক আছে কিনা, আবার নেটওয়ার্ক থাকলেও আমরা যে জায়গায় মেসেজ দিচ্ছি তার কাছে সেই ডিভাইসটা আছে কিনা, অথবা সে পুরো সিস্টেম সম্পর্কে একেবারে ব্ল্যাক আউট হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করতে হবে। এনশিওর করে আমাদেরকে তাদেরকে পারফেক্টলি কমিউনিকেট করতে হবে। এরপর হলো টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স। কন্ডাক্ট রেগুলার ড্রিল অ্যান্ড সিমুলেশন টু টেস্ট দ্য ইফেক্টিভনেস অফ রিকভারি প্ল্যান। রিকভারি প্ল্যান আমরা যেটা করলাম সেটা ইফেক্ট কিনা বা ইফেক্টিভলি কাজ করে কিনা
সেটার রেগুলার ড্রিল বা টেস্ট করতে হবে। টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক মতো কাজ করে কি করে না। অনেক সময় টেস্টিং এর ক্ষেত্রে আমরা পুরো সিস্টেমটাকে টেস্ট করতে পারি না, পার্শিয়ালি টেস্ট করতে হবে। পার্শিয়ালি যদি আমরা টেস্ট করি তাহলে যেটা হবে যে এটা পুরো সিস্টেম কিভাবে কাজ করবে সেটার উপর একটা সিমুলেশন করতে পারি। সিমুলেশন করলে পুরো সিস্টেমের ইফেক্ট আমরা এখান থেকে পেতে পারি। এরপরে রিভিউ অ্যান্ড আপডেট দ্য প্ল্যান পিরিয়ডিক্যালি টু অ্যাকাউন্ট ফর চেঞ্জেস ইন অর্গানাইজেশনস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিজনেস প্রসেস। অনেক সময় আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। সাপোজ এমডি পরিবর্তন হলো, অথবা চিফ টেকনোলজি অফিসার পরিবর্তন হলো, অথবা আমরা বিজনেস যে প্রসেসে করতাম সেটা চেঞ্জ হয়ে গেল। সাপোজ কেউ একটা কনভেনশনাল ওয়েতে বিজনেস করতেছে, তো করার পরে এখন তার মনে হলো যে না, আমরা এখন অটোমেশনে যাব, অর্থাৎ আমরা অনলাইন বিজনেস করব। করার ফলে কি হতে পারে, সে ফুললি তার বিজনেসটাকে অনলাইন বিজনেসে কনভার্ট করতে পারে। অথবা মনে করলো যে না, ফুললি করব না, কারণ আমি আমার আগের মতো কনভেনশনাল ওয়েতেও রাখবো এবং কিছুটা অনলাইনে। তাহলে তখন সে হাইব্রিড মডেলে গেল। তো এই হাইব্রিড মডেল এর জন্য আলাদা, বা ফুললি ডিজিটাল মডেল হলে তার জন্য আবার আলাদা। তো এই ধরনের বিজনেস প্রসেসের পরিবর্তনের কারণে, অথবা ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তনের কারণে, অথবা কোনো টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের বা পরিবর্তনের ফলে আমাদের এই ডিজাস্টার রিকভারি প্ল্যান বা রিকভারি প্ল্যানটাকে রিভিউ এবং ঠিক যে জায়গায় যে ধরনের আপডেট প্রয়োজন সেই ধরনের আপডেট এটা একটা নির্দিষ্ট সময় পর পর করা উচিত। যেমন হয়তো আমরা 6 মাস বা 1 বছর পর পর রেগুলারলি এটা করা দরকার। আবার না, এই 6 মাস বা 1 বছরও না, সবসময় মাঝে মধ্যে একটা স্পেসিফিক কারণে বা স্পেসিফিক একটা আপডেটের কারণে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। সাপোজ আমাদের একটা ভার্সন অবসোলেট হয়ে গেছে বা একটা সিস্টেম অবসোলেট হয়ে গেছে, আমরা এটা পরিবর্তন করলাম। সেটা যদি মাঝামাঝি কোনো এক সময় হয়, সেই সময়ও আমার এটাকে রিভিউ করে আপডেট করতে হবে। এরপরে পোস্ট রিকভারি ইভলিউশন, আফটার দ্য রিকভারি প্রসেস ইভলিউট দ্য ইফেক্টিভনেস অফ দ্য প্ল্যান। আমরা যে এই প্ল্যানটা করলাম, এটা যে আমরা রিকভারি করলাম, এই রিকভারি করার ফলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্ল্যানটা কতটুকু ইফেক্টিভ। অর্থাৎ আমরা যেভাবে প্ল্যান করছিলাম ঠিক সেভাবে কি কাজ করলো, না এটা করতে গিয়ে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে আমাদের ঠিক মতো কাজ করে না, অথবা কোনো জায়গায় হতে পারে না আমরা যতটুকু মনে করতেছিলাম তার থেকে বেটার ওয়েতে কাজ করছে। তো যেখানে যেভাবে এফেক্ট করছে সেটাকে আমরা সেভাবে ইনক্লুড করে এটার ইফেক্টিভনেসটাকে কাজে লাগায় আমরা ফিউচারে এটাকে কাজে লাগাইতে পারি, অর্থাৎ এটার আপগ্রেডেশন করে রাখতে পারি এবং ভবিষ্যতে আমাদের এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগায় আমাদের বিজনেসটাকে আরো স্মুথ এবং স্ট্রং করতে পারি। আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড আপডেট দ্য রিকভারি প্ল্যান অ্যাকর্ডিংলি। সাপোজ আমার রিকভারি প্ল্যানের আমরা 6টা স্টেপ দেখলাম, আমার দেখা গেল যে এই 6টা স্টেপের মধ্যে 4টা স্টেপ খুব ভালোভাবে কাজ করতেছে, 2টা স্টেপ যা চাইছি তার থেকে ভালো কাজ করতেছে, আর 2টা স্টেপ ঠিক মতো করতেছে। তো আমাদের যে 2টা স্টেপ ঠিক মতো কাজ করলো না, সেই 2টা স্টেপকে আমরা রিভিউ করে এটা আপগ্রেড করে রাখতে, যেটা হবে যে আমাদের জন্য ফিউচারে এটা সুবিধা হবে। ইন্টিগ্রেটিং উইথ বিজনেস কন্টিনিউটি প্ল্যান, এতক্ষণ আমরা ডিজাস্টার রিকভারি প্ল্যানটা দেখতেছিলাম, এটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানের একটা টেকনিক্যাল পার্ট। অর্থাৎ আমরা যে বিজনেস করি সেই বিজনেসের একটা কন্টিনিউটি প্ল্যান থাকতে পারে। কি বলতেছে, ইনসিডেন্ট রেসপন্স এন্ড রিকভারি প্ল্যানিং শুড বি integrated into a broader business continuity plans which ensure that all aspects of business can continue to operate or be quickly restored in the event of disruption. তাহলে ডিজাস্টার রিকভারি প্ল্যানটা হলো বিজনেস রিকভারি প্ল্যানের একটা পার্ট। আমাদের ব্রডার সেন্সে যদি পুরো বিজনেসের কন্টিনিউটি প্ল্যানটা আমরা রাখতে পারি, তাহলে যেটা হবে যে এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের পার্ট ডিজাস্টার রিকভারি প্ল্যান হিসেবে এটার সঙ্গে ইন্টিগ্রেট রাখলে আমাদের এটা সিনক্রোনাইজড হবে এবং এই যে সিস্টেমের ডিসরাপশন, তারপরে রিস্টোরেশন, এই ডিসরাপশনের ফলে যে রিস্টোরেশন প্রসেস এটা খুব সুন্দর স্মুথ হবে এবং আমাদের অপারেশন গুলো ভালো হবে। এই জন্য এই দুটার মধ্যে ইন্টিগ্রেশন এবং সিনক্রোনাইজেশন খুব দরকার।
আর এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো কাজে লাগায়, মানে সেটা তো আমরা একটা জেনারেল সেন্সে বলছি, আপনাদের এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম হতে পারে। হইলে সেক্ষেত্রে যেটা করবেন, আপনাদের স্পেসিফিক ওই সিস্টেমটার জন্য এটা কোনটা কিভাবে আমরা কাজে লাগাইতে পারি সেটার উপরে নিজেরা একটা করে প্রসেস সিস্টেম বা প্ল্যান ডেভেলপ করে রাখতে পারেন। যদি রাখেন তাহলে যেটা হবে যে আপনার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারেন। পরে কনক্লুশন, রিক্যাপ of key point, importance of preparation, the incidence response plan framework and the role of recovery planning। যাই হোক, আমরা এই আলোচনা যেগুলা করলাম সেগুলাকে আমরা আবার একটু যে রিক্যাপের কথা বলতেছি, যে আমাদের স্টেপ গুলা ঠিক মতো ছিল কিনা, ঠিক মতো হলো কিনা, এটা ওই যে রিভিউ এর মতো আর কি, রিভিউ এন্ড আপডেট, এমফাসিস ফর নিড ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর রেডিনেস। তাহলে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং রেডিনেস এর উপরে গুরুত্ব দিতে হবে। আর কল ফর অ্যাকশন, এনকারেজ রেগুলার রিভিউ, আপডেট এন্ড টেস্টিং অফ দ্য প্ল্যান। আমরা এরকম প্ল্যান করে রাখলাম, সবকিছু করে রাখলাম, কিন্তু টেস্ট না করলে আসলে এটা ইফেক্টিভনেস আমরা বুঝতে পারবো না। এই ছিল আজকের আমাদের আলোচনা আজকে, এবং এই লটে আমাদের এই চারটা 8টা ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে যদি আবার এই আমাদের অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন আয়োজন করে, তখন আমরা আবার আসবো, আবার দেখা হবে, কথা হবে। আর এর মধ্যে যদি আপনাদের আজকের সেশন বা গত কয়েকটা সেশনের জন্য আপনাদের যদি কোনো ইয়ে থাকে, এই কোনো যদি জানার কোনো কিছু থাকে, ডিসকাশন থাকে বা কোশ্চেন থাকে, তাহলে এখন আপনারা এটা করতে পারেন। শেষে এসে কমে যায়, তো মাঝখানে তো দেখছিলাম ডাবল ছিলেন, অনেকে চলে গেছে। এদের কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোয়েশ্চেন আর কি, একটা কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। তো জি আমি জি যে শোনার চেষ্টা করেছি, এর আগেও আমি একটা ক্লাস করেছিলাম আপনার সিচুয়েশন তার আগে। তো ওভারঅল হচ্ছে এন্টারপ্রেনার থেকে যেটা করা হয়েছে, যে ক্লাসগুলো 8টা ক্লাস, আসলে আমার মনে হয়েছিল যে খুবই ইম্পর্টেন্ট আমরা যারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চাই, খুবই এটা খুবই ভালো দিক। কিন্তু এই সিচুয়েশনের কারণে মানে অনেকবার ডিসকানেক্ট গেছি, আমরা অনলাইনে থাকতে পারিনি, যে কারণে মনোযোগ দিয়ে দিতে হয়েছে। আমি আমার কথাটা বলছি, আমি জানি না সবার অবস্থা। জি এখানে শুরুতে 7 জন ছিল, শেষে এখন 10 জন আছে। তো এটা যদি পরবর্তী সময় আমি আপনার মাধ্যমে জানাচ্ছি, অ্যাসোসিয়েশন যদি আরো একটা ভালো প্ল্যান করা যেতে পারে, সেটা মনে হয় তাহলে আমাদের জন্য আরো ভালো ইফেক্টিভ হবে না। শর্ট টাইমে ধারাবাহিকতাটা থাকতো, আমরা মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলেছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা হয়, মানে আপনাদের যেমন বুঝতে বা শুনতে সমস্যা হয়, সেরকম আমিও বুঝতে পারি না যে আসলে কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে এটা ঠিক আছে। রাখতে পারিনি ক্লাসে, যে জি সপ্তাহ 8টা ক্লাস যে আমি সুন্দর করে মেমোরাইজ করতে পারছিলাম, কারণ অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক কারণে অনেকভাবেই আমরা সবাই মানসিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জি জি, আমাদের আসলে এটা, গত মাসে শেষ করার কথা ছিল, কিন্তু আমরা মাঝখানে আমাদের দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের ইয়েও ছিল না, ওই কানেক্টিভিটি ছিল না, এই জন্য আমাদের যেহেতু ক্লাসগুলো অনলাইনে, আমরা এটা করতেও পারি নাই। তার পরবর্তীতে আবার সব মোটামুটি ঠিক হয়ে আসার পরে আমরা আবার এটা করলাম। আর আপনি যে সাজেশন গুলো দিলেন, এটা আমরা বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারকে জানাবো, জানানোর পরে ওনারা যেভাবে ব্যবস্থা নেন সেভাবে এটাকে। স্যার, আপনার ক্লাসগুলো চমৎকার, আপনার প্রেজেন্টেশন চমৎকার, আপনাকে থ্যাংক ইউ স্যার। আপনার নাম্বারটা যদি দেওয়া যেতে পারে, আমাদের যদি মেসেজ দেন, চেষ্টা করবো পরবর্তীতে প্রয়োজন হলে আপনাকে। ঠিক আছে, আমি হৃদয়কে দিয়ে দেবো। হৃদয় আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা, ওটাতে শেয়ার করে দেবে। আর আরেকটা বিষয় ছিল যে আমরা মডিউল গুলো বলেছিলাম যে সবগুলো যদি আমরা একসাথে পেতাম তাহলে হয়তো আমরা বলেছি একসাথে পেলে আমরা আচ্ছা।
এটা দিয়ে দেবো। এটা আমার মনে হয় ক্লাস লেকচার গুলো দিয়ে দিছে। আর আজকে আমি ওই গত ক্লাসটা আমি রেডি করছি, গত কোনো একটা কারণে দেওয়া হয়নি। আজকে আমি দুটাই দিয়ে দেবো। আর ইয়েগুলো স্লাইড গুলো অর্থাৎ হ্যান্ড নোট গুলো স্লাইড গুলো আমি দিয়ে দেবো, হৃদয়ের কাছে দিয়ে দেবো। হৃদয় আপনাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর কে জানি হ্যান্ড রেজ করছেন, শেখ মুরাদুল ইসলাম। আর ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার যে এই যে অনলাইন এন্টারপ্রেনার্স যে ট্রেনিং গুলো, যে কোর্স গুলো প্রোভাইড করে, আসলে এটা আমাদের সবার জন্য ইফেক্টিভ। এর জন্য আসলে অনলাইন এন্টারপ্রেনার্স কে আসলে ধন্যবাদ, এবং আবারও আসলে আমাদের এরকম কোর্স গুলো যেন অনলাইন এন্টারপ্রেনার্স যেন উদ্যোগ নেয়, আসলে এর জন্য আমাদেরকে বলতেছি আপনার মাধ্যমে। ঠিক আছে, আমি আপনাদের সবকিছুই ওনাদেরকে পৌঁছাই দেব। আর একজনকে ছিলেন শাহিনুর, ছিলেন কেউ আচ্ছা, টুডেস লেকচার শিট শেয়ার করতে বলছেন শাহিনুর। হ্যাঁ, ওইটা শেয়ার করবো, ওইটা আমি আজকে দিয়ে দেব। আমার অবশ্য 9টায় আরেকটা ক্লাস আছে, এটা এইটার না, অনলাইনের না, এটা অন্য একটা। যাই হোক, এখন আপনাদের আর কিছু বলার থাকলে বলেন, তারপরে আমরা শেষ করে দিই, আমার আবার ওইটাতে যেতে হবে। আর দেখি আপনারা যারা এটা ক্লাস করলেন, আগে তো একবার ওনারা প্রোগ্রাম করছিলেন অনলাইন এন্টারপ্রেনার থেকে, এরকম ফিজিক্যালি কোনো সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম করে কিনা এটা দেখি, আলাপ করবো। রাজিয়া সুলতানা। ও, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন ভাইয়া? হ্যালো, ওখানে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আমাদের এই ধরনের কোর্সগুলো হলে আসলে আমরা খুব ইফেক্টিভ একটা কোর্স পেয়েছিলাম। এটা আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমরা চাই যে আমাদেরকে এই ধরনের আরো অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করার শেখার সুযোগ সৃষ্টি করে দেওয়া। না, অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে, এবং খুবই ভালো একটা প্রোগ্রাম আমাদের জন্য ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরকে। আর যদি কারো কিছু বলার না থাকে তাহলে আমরা আজকে শেষ করে দিতে পারি। মানে বুঝতে পেরেছি আপনার কথার ইয়েগুলা, যে মানে প্রয়োজনগুলা, যে এটা কিভাবে ইয়ে করবো, কিন্তু আমরা তো এই রিলেটেড না। তো মানে বেশি আমরা যদি ভবিষ্যতে পরামর্শের প্রয়োজন হয় আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবো। আর ঠিক। আর গত যে ম্যাডামের ক্লাসগুলো করেছি, এটা জি, আসলেও আমাদের জন্য ব্যবসায়িক দিক থেকে অনেক সুবিধা হয়েছে। আমি জি, ব্যক্তিগতভাবে আমি এই যে বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের এর আগের ব্যাচ আমি ছিলাম, আচ্ছা, ক্লাস করেছি, খুবই আচ্ছা। ভালো লেগেছে স্যার। স্যার আপনার ক্লাস অনেক অমায়িক স্যার, আপনার আচরণ এবং আপনার ক্লাস নেওয়ার ধরনটা। থ্যাংক ইউ। আমাদের জন্য স্যার দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো আসলে আপনাদের সফলতার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করব, আমরা মন থেকে চেষ্টা করব। আর আমরা যেন আপনাদের কাছ থেকে পরামর্শটা সহজে পেতে পারি, এবং জি, আমাদের একটা ফিডব্যাক, কে যেমন আমরা আরো নতুন কিছু নতুন কিছু আমাদের দরকার, ওই জি, জায়গাগুলোতেও যদি একটু ওই স্যার আপনারা যদি একটু খেয়াল করেন, আহ, ওই 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 জায়গাগুলো আমাদের দরকার। মানে প্রত্যেকেরই দেখা যায় যে বিভিন্ন প্রয়োজন থাকে, ব্যবসায়িক জি, জি, বিভিন্ন জায়গার স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা থাকে, একটা জিনিস কিভাবে করবে বা পরামর্শ
পাইলে আমরা কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। যেমন আমি এই যে ক্লাসগুলো করলাম, এতে আমার কিছু সুবিধা হয়েছে। আমি আগের মতো নাই, আমি আগের চেয়ে অনেকটা বদলে গেছি। তো আমার যে ব্যবসায় অ্যাডভান্সটা হয়েছে, জি। এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাকে সমৃদ্ধ করবে। আমার ব্যবসায়ের ক্ষেত্রে আমি ভুল করব না, ওই জায়গাগুলো যদি আপনারা আমাদের গাইড করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই জায়গাগুলো আপনি আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো নাকি? জি স্যার, জি স্যার। আপনি দিয়েন যে আমাদের এই এই জিনিসগুলোর উপরে ডিসকাস করা দরকার, তাহলে আমরা সেটার উপরে ট্রেনিং এর ইয়ে করবো, arrangement জি, করবো। জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।